জুলাইয়ের একটা বিশাল অংশ হারিয়ে গেছে, কিন্তু আর একটা অংশ রয়ে গেছে, যে অংশটায় আমরা বেয়াদবতন্ত্র দেখতে পাচ্ছি। এটা কেন? জুলাইয়ের পরে এরা কিন্তু ক্ষমতায় ছিল, যারা এখন এনসিপির নেতৃবৃন্দ আছে, এরা মন্ত্রী ছিল, এরা মন্ত্রণালয় চালিয়েছে, ডক্টর ইউনূস স্যারকে সামনে রেখে এরা যা ইচ্ছা তাই করেছে, আমাদের চোখের সামনে সচিব বানিয়েছে। ঢাকা ভার্সিটির ছাত্র, পাশ করা ছাত্র, কোনো বিসিএস ক্যাডারে পরীক্ষা দিয়ে চান্স পেত না, সে সচিব বানিয়েছে, সে এসপি বানিয়েছে, ডিসি বানিয়েছে, ছক করেছে, এবং তাদের ধারণা ছিল তারা একটা লম্বা সময় এই ছকে ক্ষমতায় থাকবে। এটা কিন্তু এক ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব, এটা ফ্যাসিস্ট মনোভাব, যে ভোট টোট ছাড়া আমরা এভাবেই থাকবো। ডক্টর ইউনূস স্যারও প্রথম দিকে সেভাবে ছিলেন, নামাজ পড়তে গিয়ে 10 বছর মিছিলটা অর্গানিক না, আর্টিফিশিয়াল। এই সমস্ত কিছুতে গুড়ে বালি দিয়ে দিয়েছে জনাব তারেক জিয়ার দেশে ফিরে আসা, যেটা নিয়ে আমরা সবাই কনফিউজ ছিলাম, আসবে কি আসবে না, আসবে কি আসবে। যখনই উনি আসলেন তখনই ছকটা হয়ে গেল গণতান্ত্রিক। এর আগ পর্যন্ত, আগের দিন পর্যন্ত ছিল হয়তো বা ইলেকশন হবে না, আরও 10 বছর থাকবে, 5 বছর থাকবে, ইসলামিক একটা গভর্নমেন্ট হতে পারে, বিপ্লবী গভর্নমেন্ট হতে পারে, রেবেল গভর্নমেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। উনি আসার সাথে সাথেই সমস্ত তত্ত্ব থিওরি কিন্তু নিমেষের মধ্যে উড়ে গেল, এবং জাতীয় পার্টি ভোটে আসার সিদ্ধান্ত নিল তারেক জিয়া আসার কারণে। কারণ উনি আসছেন মানে একটা ডেমোক্রেটিক ফোর্স আসছে, উনি আসছে মানে একটা পার্টি ডেমোক্রেসির দিকে যাবে দেশ, মোরাললেস। আমরা খুব উঁচুমানের ভোট কখনোই আশা করতে পারি না। এখন ওনার অসাধারণ গুণ হচ্ছে, এত নির্যাতিত হওয়ার পরে উনি এখন পর্যন্ত ইভেন আওয়ামী লীগের কোনো নেতাকে নিয়ে উনি বাজে কটূক্তি করেননি, নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়েও কিছু বলেনি, শব্দটাই উচ্চারণ করেননি। কিন্তু ওনাকে পার্সোনালি টার্গেট করে কেন গালি দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমি চিন্তা করেছি, আমার ব্যক্তিগত অভিমত। একটা হচ্ছে বলা হলো কি যেন, আজকেও দেখলাম, যার বাপের দেশ লন্ডন সে চলে যাক লন্ডন, এটা মিছিল হচ্ছে। এখন তারেক জিয়া সাহেব তো জিয়াউর রহমানের সন্তান, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রপতি ছিলেন, বাংলাদেশের মধ্যে ফাইনেস্ট ডেকোরেটিভ আর্মি অফিসার, আর্মি জেনারেল ছিলেন। কথা হচ্ছে বক্তব্যের মধ্যে আপনি এক ধরনের উস্কানি দেখতে পাচ্ছেন। আমি শেষ করে দিচ্ছি, এবং আরো কি বক্তব্য 1 2 3 4 3 এগুলো করা হচ্ছে কেন? তারেক জিয়াকে বিভ্রান্ত করে একটা অ্যাগ্রেসিভ মোডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে উনি ভুল করেন। তো উনি অবশ্য ভুল করছেন না। যে সংঘাতটা হয়েছে এটা দুঃখজনক কয়েকটা কারণে। এই 2 বছর আগেই তো এই ছেলেরা আন্দোলন করলো, মিছিল করলো, মিটিং করলো, পুলিশের সামনে সাহস দেখালো, কিন্তু আসলে এত উগ্র কথাবার্তার পরে টলারেন্স লেভেল যে কারোই ভেঙে যেতে পারে, সেটা সরকারি দলের বিরুদ্ধে বলছেন আপনি। দ্বিতীয় হচ্ছে, এই কথাগুলো প্রত্যেকটাই, আমাদের ব্যারিস্টার মিলনও বলতে পারবেন, প্রত্যেকটা কথার বিরুদ্ধেই মামলা করা সম্ভব। মামলা যে হয়নি এটাও এক ধরনের সরকারের টলারেন্স, সরকার অ্যালাউ করছে, চেষ্টা করছে অ্যাকোমোডেট করতে। আমি মনে করি এনসিপির ক্ষমা চাওয়া উচিত খারাপ কথা বলার জন্য, এবং বিএনপির রেস্ট্রেন হওয়া উচিত। আমরা তো এই সংঘাত চাই না, তো সেটার সাথে এখন যদি আবার এই রাজপথে সংঘাত শুরু হয়, তাহলে দেশটা আগাবে না, ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, সরকারও কিন্তু তার কাঙ্ক্ষিত জাস্টিস ডেলিভারি দিতে, ন্যায় বিচার ডেলিভারি দিতে, ইকোনমিক আউটকাম দিতে পারবে না, কারণ অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তো সেটার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এটা ভারসাম্য না থাকাটা একটা বড় কারণ। মাঠে রাজনীতির ভারসাম্য নাই, সংসদে রাজনীতির ভারসাম্য নাই। এটা এখন আমার দুই আলোচক রাজি হবেন না। আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারতো মাঠে, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক জিয়াকে বড় ভাই ডাকতো, পা ছুঁয়ে সালাম করতো, কারণ রাজনীতি তারপরে এই ফ্যাক্টর এলিমেন্টগুলো আছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সরকারকে আসলে আমরা কি সমালোচনার মাত্রা তীব্রতর হচ্ছে সরকারের ক্ষেত্রে, নাকি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি বা সহিংস রাজনীতির বাস্তবতার চিত্রটা আসলেই আমাদের ভাবার বিষয়? রাজনীতি অত্যন্ত নিষ্ঠুর বাস্তবতার খেলা। দ্যার ইজ ইংলিশ টার্ম, নো কার্ডস, নো বার্ডস, নো কোকোনাট, নো এক্সকিউজ, নো আর্গুমেন্ট, নো লাইন স্কিপিং। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে এখনও দোষারোপ করার কোনো সময় আসেনি, এবং সরকার আসলেই এখন পর্যন্ত কোনো বড় দোষ করেনি রাষ্ট্র পরিচালনায়। গুম একদম জিরো হয়ে গেছে, একটা অভিযোগ আসছে গুমের, বা পলিটিক্যাল পারসিকিউশনটাও কমে আসছে। কিন্তু জনগণ কিন্তু ডেলিভারি অফ ইকোনমিক রিফর্ম চাবে, অর্থনীতির সুফল চায়, গণতন্ত্রও চায়, জনগণ অনেক কিছু চায়। এটা দেয়াটা খুব কঠিন। সেই জন্য রাজনীতিতে আপনার একটা কথা আছে, ফ্রিকশন অফ ওয়ার্ড, যা ভন মারিয়া ক্লজউইচ। আমি ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 বছর, ওখানে অসাধারণ কিছু টিচার আমাদেরকে পড়িয়েছিলেন, যারা আবার জুলাই আন্দোলনে খুব অ্যাক্টিভ ছিলেন। তো তাদের মধ্যে একটা আছে ফ্রিকশন অফ ওয়ার, আপনি কল্পনা করবেন না তারপর আপনার যুদ্ধে এমন কিছু হবে যেটা আপনি কন্টেম্পলেশন করেন নাই। এই যে এনসিপি যে এই পরিমাণ বেয়াদবতন্ত্র করে এই পরিমাণ ইরিটেট করবে এই আমলে, এটা আমার ধারণা হয়তো বিএনপির কন্টেম্পলেশন ছিল না।
তাকে ফেস করতে হচ্ছে। এরকম আর অনেক কিছু তাকে ফেস করতে হবে। তো বিদ্যমান যে সমস্যাগুলো আছে অর্থনীতির, সেটা তো আছেই। ইন্টারন্যাশনাল ইরান আর এবং আমেরিকার যুদ্ধ, একদম এই সময় নতুন গভর্নমেন্ট এসেই পড়েছে তেলের প্রবলেমে। তেলের দাম আরও বাড়বে, তেলের দাম বাড়লে ইনফ্লেশন বাড়বে। 10% ইনফ্লেশন হলে বাংলাদেশের নাভিশ্বাস চলে যাবে। তার মধ্যে আপনি যদি পলিটিক্যাল সেটেলমেন্ট, রিকনসিলিয়েশন না করেন, এটা পলিটিক্যাল ক্রাইসিস বাড়াবে। জিয়াউর রহমানের সময় 22টা কু হয়েছিল, 23 নম্বর কুতে ওনাকে মারা হয়েছে। কি মর্মান্তিক ঘটনা! এই সার্কিট হাউসের গেট খোলা ছিল, একটা গাড়ি ঢুকে গেল, ভিতরে ঢুকলো, দুজন গানম্যানকে মেরে ফেললো। জিয়াউর রহমান তার গেঞ্জি পরে সামনে তাকিয়েছিলেন, তাকে মেরে ফেলা হলো। তো আমরা যেটা অনুভব করি, পলিটিক্যাল রেজলিউশন না করলে ঘটনা হতেই থাকবে। এবং এই ঘটনা থামবে কখন? যখন একটা পলিটিক্যাল সমঝোতা হবে যে দেশ বাঁচাতে হবে, জাতি বাঁচাতে হবে, সার্বভৌমত্ব বাঁচাতে হবে। লেটস হ্যাভ এ 10 বছরের প্যাক্ট। 10 বছরের একটা প্যাক্ট করতে হবে যে 10 বছরের মধ্যে এই বিষয়গুলোতে কোনো দল কোনো কিছু করবে না। তখন সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে পারবে না, আর বাংলাদেশের ফরেন পলিসি তখন স্ট্রং হবে। না হলে যেটা হবে, বাংলাদেশের এই দ্বন্দ্বের সুফল হিসাবে সরকারকে দুর্বল করা হবে, বা হবে সরকার কঠোর হতে পারবে, সেই ক্ষমতা সরকারের আছে। তখন সরকারকে ফ্যাসিস্ট গালি শুনতে হবে। আমি সফট অর্থে বলছি। তবে সরকারের সামনে একটা সুযোগ আছে। আমি মনে করি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা মোটামুটি টলারেবল হওয়ার পরে সরকার মাঠ পর্যায়ে একটা লেজিটিমেট শক্তি পাবে। পুলিশ প্রশাসন অবশ্যই সরকারি পুলিশ প্রশাসন, তাদেরকে অবিশ্বাস করার কিছু নাই। 17 বছরে তো 17 লক্ষ সরকারি কর্মচারী আওয়ামী লীগের আমলেই ছিল। সেই 17 লক্ষই এখন দেশ চালাচ্ছে। কারণ আপনি তাদের নামে মামলা দিতে থাকেন, বন্ধু বান্ধব একজন পুলিশ যদি দেখে আমার বন্ধু আইসিটি ট্রাইব্যুনালে দোষে নির্দোষে, সে কিন্তু ডিমোরালাইজড হয়ে যাবে। আমি আইসিটি ট্রাইব্যুনালে বেশ কিছু মামলার নথি পড়ে দেখেছি, কনস্টেবলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের ওয়ার্ড নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ফিলোসফিটা কিন্তু এত নিচে আসার মতো না। ফিলোসফিটা হবে টপ লিডারের এক্সিকিউশন হবে, আর বাকিদের ক্ষেত্রে তারা আন্ডার চেইন অফ কমান্ডে ছিল। তো ডিসিপ্লিনারি ফোর্সের অনেককে এবং আর্মিদেরকেও করা হচ্ছে। ফলে যেটা হচ্ছে, রাষ্ট্র যেসব ইনস্টিটিউশনের ভিত্তিতে চলে সেই জায়গাটা ডিমোটিভেট হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ট্রাইব্যুনালের সুষ্ঠু বিচার নিয়ে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংস্থাটি বলছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালনায় কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। এই অভিযোগ কি বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে? আমার লিমিটেড এক্সপিরিয়েন্স ওই কোর্টে, যখন 40টির মতো অভিযোগ পেন্ডিং আছে, প্রায় 8-10টির মতো ট্রায়াল চলছে দুটি কোর্টে বিশাল ভলুমাস এক একটি মামলা। প্রায় সব মামলায় 1 নম্বর আসামি শেখ হাসিনা, সব মামলায় কমন আসামি আছে। সেখানে আমরা মনে করি কিছু ব্যত্যয় ঘটে যাচ্ছে। তার মধ্যে প্রসিকিউশন সার্ভিস যারা আছে, যেটা গভর্নমেন্টের পার্ট বেসিক্যালি, তাদের অনেক যাচাই বাছাই করা উচিত। আমরা গত 2 দিন আগে দেখলাম নায়ক নায়িকা, শিল্পী, গায়িকা, সাংবাদিকের নামে একটা অভিযোগ করেছে রাষ্ট্র সংলাপ পরিষদ নামে একটি পরিষদ, আননোন একটি পরিষদ, এবং সেটা আমলে নিয়েছে, প্রসিকিউশন সেটা আমলে নিয়েছে। তার তো এটা সামারি রিজেক্ট করা উচিত ছিল। তো এই ধরনের ঘটনাগুলো যত হবে, আইসিটি ট্রাইব্যুনাল হালকা হয়ে যাবে। দেখা যাবে তাদের প্রকৃত জেনোসাইড, প্রকৃত ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির থেকেও আলতু ফালতু মামলা বেশি পাচ্ছে ফোকাস, এবং ডাইভার্সন হয়ে যাবে। সক্ষমতারও সমস্যা আছে, প্রসিকিউশনও আছে, ট্রাইব্যুনালও আছে, বাংলাদেশের রিসার্চও সমস্যা আছে। তো আমি মনে করি প্রিন্সিপালি এই ট্রাইব্যুনাল করা হয়েছিল 71-এর জেনোসাইডের জন্য, তখন ওয়ার সিচুয়েশন ছিল। 24 সালের ঘটনা এখানে আসতেই পারে, কিন্তু আপনি 13 সালের ঘটনা আনছেন, আপনি 18 সালের ঘটনা আনছেন। বর্তমানে যারা ভোকাল, যারা জুলাইয়ের সময় নিশ্চুপ ছিল, তাদেরকেও আপনি আনছেন। জুলাইয়ের সময় নিশ্চুপ থাকা মানুষকে আপনি হত্যা মামলা নিয়ে আসছেন ট্রাইব্যুনালে। আমি মনে করি প্রসিকিউশন সার্ভিসকে এখানে অবশ্যই ফেয়ার অ্যান্ড নিউট্রাল জাজমেন্ট করতে হবে। আপনি কনস্টেবলকে আনছেন, আপনি আওয়ামী লীগের ওয়ার্ড সদস্যকে আনছেন, আপনি পুলিশের এএসপিকে আনছেন, সে তো কমান্ড দেয় না, কমান্ড জুরিসডিকশন তো তার নাই। সেটা প্রসিকিউশনকেই নির্ধারণ করতে হবে লিডারকে, হ্যাঁ, সুপিরিয়র রেসপন্সিবিলিটি কার, কমান্ড রেসপন্সিবিলিটি কার, জয়েন্ট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কার। এটা মোস্টলি পলিটিক্যাল, মন্ত্রীদের হতে পারে অথবা খুব হাই অফিসিয়াল হতে পারে। বাকিরা তো কমান্ড ফলো করেছে, তাদেরকে আপনি অন্য আইনে বিচার করতে পারবেন। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমের নর্মসে আমরা যতগুলো দেখেছি, সেখানে কিন্তু এত নিচ পর্যন্ত কোথাও গিয়েছে বলে আমার মনে হয় না। তো এর ফলে কি হচ্ছে, মামলা হচ্ছে বেশি, আসামি হচ্ছে বেশি, জাস্টিস হচ্ছে কম, রায় হচ্ছে কম। এখন পর্যন্ত একটা রায় হয়েছে। এবং এই মামলাগুলোর ক্ষেত্রে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে আসলে কতটা আমরা যদি বলি যে গ্রহণযোগ্য? এটা ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া 72 সালের আইনে ছিল না, এবং এটা শেখ হাসিনা 2011 সালে নিয়ে ইনক্লুড করেছে। এখন ওনার বিরুদ্ধেই ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হচ্ছে।
একটা সমস্যা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বলা আছে যে এইটার কোনো ধারার সাথে সংবিধানের মানবাধিকার সাংঘর্ষিক হলেও আইসিটি ট্রাইব্যুনাল আইন প্রিভিলেজ পাবে, এটা কিন্তু একটা এক্সেপশন। কিন্তু শেখ হাসিনার আমলে এবং 25 সালের যে অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে, 26 সালে যে অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে, এইটাতে আইনের অর্ধেকটাই মানবাধিকার পরিপন্থী হয়ে গেছে টোটালি। আপনি অফেন্স ক্রিয়েট করে বলছেন এখন এটার আন্ডারে আপনাকে ট্রায়াল করা হবে। আপনি বললেন যে সেনা কর্মকর্তারা সাসপেন্ড হয়ে যাবে সাথে সাথে, ডিসমিস হয়ে যাবে চার্জশিট হওয়ার সাথে সাথে, কিন্তু আপনি এখন কনভিকশন হননি। কিন্তু আমাদের আইনের সদস্যত্ব ধারা হচ্ছে আপনি কনভিক্টেড হলে তারপর ডিসমিস হবেন ন্যাচারালি। তো ওই ফান্ডামেন্টাল রাইটসের সাথে অনেকগুলো ধারা কন্ট্রাডিক্ট হচ্ছে, কিন্তু আইসিটি আইন প্রেভেল করছে বিকজ আর্টিকেল 47A তে বলেছে আইসিটি আইনটা প্রেভেল করবে। তো এটা একটা ব্যাখ্যার ব্যাপার আছে। আপনি যখন এক লাইনে যদি একটা বিষয় জানতে চাই যে বিচার দ্রুত করতে যে ন্যায় বিচারে এক ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে কিনা? বিচার ইনফ্যাক্ট দ্রুতও করতে পারছে না, আমি বলবো বিচারের পরিধিটা অনেক বেশি বড় করে ফেলেছে এবং অনেক বেশি সংস্থা, অনেক বেশি নাগরিক, অনেক লেয়ারের মানুষকে এখানে আসামি করা হচ্ছে এবং যাকে আসামি করা হচ্ছে প্র্যাকটিক্যালি তার লাইফ শেষ, কারণ ওই কোর্ট কাউকে জামিন দেয় না ন্যাচারালি। একজনকে দিয়েছে এখন পর্যন্ত, তার চাকরি শেষ, তার লাইফ শেষ, তার জামিন হবে না। তো আপনি কেন একটা হার্শ লতে যারা চাকরি করেছে, যারা কমান্ড ফলো করেছে, তাদেরকে কেন নিয়ে আসবেন? আপনি লিডারকে আনতে পারেন যদি সাক্ষী প্রমাণ থাকে। তো আমি তো মনে করি সেখানে প্রসিকিউশন সার্ভিসকে এবং গভর্নমেন্টকে আরও বেশি ম্যাটিকুলাসলি স্ক্রুটিনাইজ করতে হবে, বাঁচতে হবে কোনটা ইন্টারন্যাশনাল ক্রাইম। তা না হলে ন্যায় বিচারের ব্যত্যয় ঘটবে এবং সেগুলো দেশে বিদেশে সমালোচিত হবে।